বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ঘরে সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসটা যে জায়গায় শেষ করেছিলাম, অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, ওই অধ্যায়টুকুর সংকেত এই অংশটা আমরা শেষ করতে পেরেছিলাম। তো আজকের ক্লাসে আমরা যোজনী সম্পর্কে একটু দেখার চেষ্টা করব। তোমাদের প্রথমেই জানতে হবে যোজনী আসলে কাকে বলে। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসে যতটুকু আছে ততটুকু দেখার চেষ্টা করব, আর তার থেকে আমরা বেশি দেখব না। আমরা যোজনী সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবো হচ্ছে নবম দশম শ্রেণীতে। তো এখন তোমাদের সিলেবাসে যতটুকু দরকার আমরা ততটুকুই শিখবো। তো প্রথমে দেখতে হবে কি যোজনী বা যোজ্যতা আসলে কাকে বলে। যোজনী বা যোজ্যতা মূলত হচ্ছে কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। অর্থাৎ কোনো মৌলের একটা পরমাণু অন্য মৌলের কতগুলো পরমাণুর সাথে সংযুক্ত হতে পারবে। এটা হচ্ছে অণু গঠনের ক্ষেত্রে বা বন্ধন গঠনের ক্ষেত্রে যদি আমরা বলি। অণু মূলত বন্ধনের মাধ্যমে গঠিত হয়। তাহলে যখন অণু গঠন করবে বা বন্ধনে অংশগ্রহণ করবে, তখন কোনো মৌলের একটা পরমাণু অন্য মৌলের কতগুলা পরমাণুর সাথে সংযুক্ত হইতে পারবে, এই জিনিসটা নির্দেশ করে মূলত যোজনী বা যোজ্যতা। তাহলে আমরা প্রথমে একটু সংজ্ঞাটা লেখার চেষ্টা করি যে কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে, কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় কি যোজনী বা যোজ্যতা। আমরা এই যোজনী শব্দটাকে অন্য অর্থে ব্যবহার করতে পারি। যোজনীকে আমরা বলতে পারি কি হাত। যোজনী মানে আমরা কি বলতে পারি হাত। অর্থাৎ তোমার ধরো দুটো হাত আছে, তার মানে তুমি কি করতে পারো দুটো হাতের সাহায্যে দুটো জিনিসকে ধরতে পারো। সেম ওয়েতে ধরো কোনো একটা মৌলের যোজনী হচ্ছে দুই, তার মানে সে কি করতে পারবে এক যোজি, অর্থাৎ এক যোজনী বিশিষ্ট দুইটা পরমাণুকে সে দুই হাত দিয়ে ধরতে পারবে। তাহলে আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, কোনো মৌলের একটা পরমাণু যতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়, কোনো মৌলের একটা পরমাণু যতগুলা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয় অথবা যতগুলা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হয়, সেই সংখ্যাটাকে বলা হবে কি ওই মৌলের যোজনী। তাহলে আমরা এই সংখ্যাটা একটু লিখে ফেলি যে কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে তাকে তার যোজনী বলে। তোমার একটু মনে রাখতে হবে এই হাইড্রোজেন বা ক্লোরিন এরা উভয় হচ্ছে কি একযোজী মৌল। এরা হচ্ছে একযোজী মৌল, মানে এদের যোজনী হচ্ছে এক। একযোজী মৌল মানে কি যোজনী হচ্ছে এক। তাহলে তোমার মনে রাখতে হবে কি কোন মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, ওই সংখ্যাটাকে বলা হবে কি তার যোজনী। আর এই হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর সাথে কেন তুলনা করা হচ্ছে, কারণ তারা হচ্ছে একযোজী মৌল, অর্থাৎ তাদের যোজনী হচ্ছে এক। তাহলে এখন আমরা ধরো একটা অনুসংকেত লিখি, যেমন ধরো NH3। এই যে আমরা NH3 লিখলাম, এখানে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে মৌলের প্রতীকের ডান পাশে নিচে থাকবে হচ্ছে পরমাণুর সংখ্যা। এই যে অণুর সংখ্যাটা লিখলাম, এখানে নাইট্রোজেন আছে আর আছে কি হাইড্রোজেন। হাইড্রোজেনের ডান পাশে নিচে কত আছে, কিছু নাই, না থাকলে আমরা জানি কত হয় 1। আর হাইড্রোজেনের ডান পাশে নিচে কত আছে 3, অর্থাৎ এখানে হাইড্রোজেনের পরমাণু আছে 3টা। তাহলে আমরা কি বলতে পারি যে নাইট্রোজেনের পরমাণু একটা, হাইড্রোজেনের পরমাণু 3টা। তার মানে একটা নাইট্রোজেন পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে। একটা নাইট্রোজেন পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে। তাহলে আমরা এই সংজ্ঞা অনুসারে কি বলতে পারি যে সংজ্ঞায় কি বলা হয়েছিল যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে তাকে তার যোজনী বলা হয়। তাহলে এখানে নাইট্রোজেনের একটা পরমাণু, এই অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটা পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হলো,
অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি যে নাইট্রোজেন এর যোজনী হচ্ছে 3। আবার আমরা যদি একটু দেখি, যেমন সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের প্রতীক Na, তার ডান পাশে নিচে কোনো সংখ্যা নাই, না থাকলে 1। ক্লোরিনের প্রতীক Cl, তার ডান পাশে নিচে কোনো সংখ্যা নাই, না থাকলে 1। তাহলে একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হলো, একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হলো, অর্থাৎ সোডিয়ামের যোজনী হচ্ছে এখানে 1। তাহলে আমরা কি বলতে পারি যে সোডিয়াম এর যোজনী 1, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, আমরা এই সংজ্ঞানুসারে বলতে পারি। তাহলে কোন মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে তাকে বলা হয় কি তা যোজনী। কারণ অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটা পরমাণু 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়েছিল, তাই নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের একটা পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হয়েছিল, তাই সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে এখন দেখো তো, আমরা প্রথমে কি বলছিলাম যে কোন মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কি মূলত বলা হচ্ছে কি যোজনী বা যোজতা। তাহলে আমরা যদি বলি যে নাইট্রোজেনের যোজনী 3, তার মানে আমরা কি বলতে পারবো যে নাইট্রোজেন 3টা একযোজী মৌলের সাথে সংযুক্ত হইতে পারবে। আবার সোডিয়ামের যোজনী 1, তার মানে আমরা কি বলতে পারতেছি যে সোডিয়াম একটা একযোজী মৌলের সাথে সংযুক্ত হইতে পারবে। তাহলে এইখান থেকে সবসময় কিন্তু আসলে হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যে সংযুক্ত থাকবে এরকম তো কোনো কথা নেই, তখন আমরা কিভাবে নির্ণয় করব? তো এর জন্য সবচেয়ে সুন্দর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা কি বলা হবে কি ওই মৌলের যোজনী বা যোজতা। আমি আবার বলছি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ শক্তি স্তরের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা কি বলা হবে কি ওই মৌলের যোজনী বা যোজতা। তো এই সংজ্ঞাটা আসলে তোমাদের ক্লাসের জন্য না, এটা আমরা হচ্ছে নবম দশম শ্রেণীতে একটু দেখবো, আর বিস্তারিত দেখবো হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে। তো আমি এই সংজ্ঞাটা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি না, তোমার সিলেবাসে যতটুকু আছে আমরা ততটুকু দেখার চেষ্টা করতেছি। তবে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো সংক্ষেপে, যেটা হচ্ছে কি সাধারণত ধাতু সমূহের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন ত্যাগ করে ওইটাই হচ্ছে তার যোজনী, আর অধাতু সমূহের ক্ষেত্রে তারা যে কটা ইলেকট্রন গ্রহণ করে ওটাই হচ্ছে তাদের যোজনী। তাহলে আশা করি তোমার অষ্টম শ্রেণীর সিলেবাসটা হচ্ছে এই সংজ্ঞাটার সাহায্যে কভার হয়ে যাবে। আর ধাতু সমূহের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন ত্যাগ করে ওইটাই তার যোজনী, অধাতু সমূহের ক্ষেত্রে যে কটা ইলেকট্রন গ্রহণ করে এটা হচ্ছে তার যোজনী। এবং তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে যে কার যোজনী কত, বা যোজনী 1 এরকম মৌল কোনগুলা, যোজনী 2 এরকম মৌল কোনগুলা, যোজনী 3 এরকম মৌল কোনগুলা, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি যৌগমূলক। তোমার ওই যোজনীর চার্টের মধ্যে তুমি নিচের দিকে একটু তুমি ধাতু পাবা, অধাতু পাবা, আর কি পাবা, যৌগমূলক পাবা। তাহলে যৌগমূলক সম্পর্কে আমরা একটু জেনে নিই। তাহলে যৌগমূলক জিনিসটা আসলে কি? তার আগে আমরা একটু দেখে নিই যে সাধারণত ধাতু সমূহ যে করে ইলেকট্রন ত্যাগ করে তাকে তার বলা হয় যোজনী। আর অধাতু সমূহের যোজনী আমরা কিভাবে নির্ণয় করব? অধাতু সমূহ যে করে ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে ওটাই হচ্ছে তার যোজনী। তাহলে এই সংখ্যাগুলো আমরা একটু লিখে রাখবো। সাধারণত ধাতু সমূহের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যাই তার যোজনী, বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা তার যোজনী নির্দেশ করে। অপরদিকে অধাতু সমূহের ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি যে সাধারণত অধাতু সমূহের সাধারণত অধাতু সমূহের গ্রহণকৃত বা গৃহীত বলতে পারো গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা তাদের যোজনী নির্দেশ করে। তাহলে ধাতু সমূহের ক্ষেত্রে কি দেখলাম, তাদের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, ধাতু সমূহ যে করে ইলেকট্রন ত্যাগ করে ওই ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী। আর অধাতু সমূহের ক্ষেত্রে হচ্ছে তারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যে করে ইলেকট্রন গ্রহণ করবে সেই সংখ্যাটাই কি নির্দেশ করবে, তাদের যোজনী নির্দেশ করবে। তাহলে যোজনী মূলত হচ্ছে কি কোন মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, আসলে একটা মৌল অন্য একটা মৌলের কতগুলা পরমাণুর সাথে সংযুক্ত হইতে পারবে এই জিনিসটা নির্দেশ করে যোজনী। আমরা যোজনী কিভাবে নির্ণয় করতে পারি, যে কোনো একটা মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে সেই সংখ্যাটাকে বলা হয় তার যোজনী। হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে কেন তুলনা করা হয়, কারণ হাইড্রোজেন এবং ক্লোরিন উভয় হচ্ছে একযোজী মৌল। একযোজী মৌল জিনিসটা আসলে কি, যাদের যোজনী 1 তাদেরকে বলা হবে কি একযোজী মৌল।
এরপর ধাতু সমূহ সাধারণত যে করে ইলেকট্রন ত্যাগ করে ওই ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা তাদের যোজনী, এবং অধাতু সমূহের ক্ষেত্রে অধাতু সমূহ যে করে ইলেকট্রন গ্রহণ করে এই গ্রহণকৃত বা গৃহীত ইলেকট্রন সংখ্যা হচ্ছে তাদের যোজনী নির্দেশ করে। তো এতটুকুই হচ্ছে তোমাদের সিলেবাসের জন্য গ্রহণযোগ্য, যেটা যেটা আমরা দেখলাম আর কি। আর আরেকটা যে সংজ্ঞা আমি বলেছিলাম সেটা তোমার সিলেবাসের জন্য না, এটা আমরা একটু বড় ক্লাসে দেখবো। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমার চার্টে তুমি ধাতু পাবা, অধাতু পাবা, এদের যোজনীগুলো একটু কষ্ট করে মুখস্থ করবা। আরো একটা জিনিস পাবা সেটা হচ্ছে কি যৌগমূলক বা রেডিক্যাল। তো যৌগমূলক জিনিসটা আসলে কি, এটা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। যৌগমূলক জিনিসটা আসলে কি, এক্ষেত্রে হবে কি কতগুলা অণু, পরমাণু বা আয়ন একত্রিত হবে, একত্রিত হয়ে একটা চার্জযুক্ত পরমাণু গুচ্ছ তৈরি করবে, এবং ওই পরমাণু গুচ্ছটা একটা একক আয়নের নিয়ে আচরণ করবে। যদি এরকম ঘটনা ঘটে তখন ওই একক মানে চার্জযুক্ত পরমাণু গুচ্ছটাকে মূলত বলা হবে কি যৌগমূলক। তাহলে কতগুলো অণু, পরমাণু বা আয়ন, অণু, পরমাণু বা আয়ন একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। কতগুলো অণু, পরমাণু বা আয়ন একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং ওই পরমাণু গুচ্ছটি যদি একটি একক আয়নের নিয়ে আচরণ করে, আয়নের নিয়ে আচরণ করে, তবে তাকে অর্থাৎ ওই পরমাণু গুচ্ছটাকে যৌগমূলক বলা হবে। কতগুলা অণু, পরমাণু বা আয়ন একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। একটা পরমাণু গুচ্ছ বলতে একটি আয়নযুক্ত পরমাণু গুচ্ছ তৈরি করে মূলত। আমরা একটু লিখে দিই, এটা আয়নযুক্ত পরমাণু গুচ্ছ তৈরি করে বা চার্জিত পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং ওই পরমাণু গুচ্ছটা যদি একটা একক আয়নের নিয়ে আচরণ করবে। একক আয়নের নিয়ে আচরণ করবে কখন? যখন সে যৌগ গঠন করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে যখন সে যৌগ গঠন করবে বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সে একটা একক আয়নের নিয়ে আচরণ করবে, তবে ওই পরমাণু গুচ্ছটা কি বলা হবে কি যৌগমূলক বা রেডিক্যাল। তো তোমার বইয়ে এরকম অনেকগুলো যৌগমূলক বা রেডিক্যাল আছে, যেমন আমরা কয়েকটা যদি একটু দেখি। সালফেট, তার সংকেতটা হচ্ছে SO4 2-। এরপর যদি আমরা একটু দেখি কার্বনেট, কার্বনেটের যৌগমূলকের সংকেতটা হচ্ছে CO3 2-। এরপর আছে ধরো আমরা যদি একটু দেখি যে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট যেটাকে বলা হয়, তাহলে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট বা এটাকে অনেক সময় বাইকার্বনেটও বলা যেতে পারে, ACO3-। এরপর ধরি আমরা যেমন হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম NH4+। এরপর আছে ফসফোনিয়াম। তো তোমার বই এরকম একটা চার্ট দিয়ে আছে, চার্টে যেগুলো আছে এগুলো আমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিব। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি সালফেট SO4 মানে সেটা দেখো একটা চার্জিত পরমাণু গুচ্ছ, এখানে একাধিক মৌলের পরমাণু একত্রিত হয়েছে, যেমন সালফার এবং অক্সিজেন, কার্বন এবং অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, হাইড্রোজেন। তাহলে একাধিক মৌলের পরমাণু এখানে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে একটা চার্জিত পরমাণু গুচ্ছ তৈরি করছে। আর এই পরমাণু গুচ্ছটা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সে হচ্ছে একটা একক আয়ন নিয়ে আচরণ করবে। আর তাই এদেরকে বলা হবে কি মূলত যৌগমূলক বা রেডিক্যাল। এখন যে কথাটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যৌগমূলক সমূহের সাধারণত সাধারণত যৌগমূলক সমূহের আধান সংখ্যায়, আধান সংখ্যায় তাদের যোজনী। এই যে আমরা লিখেছিলাম একত্রিত হয়ে একটা আয়নযুক্ত পরমাণু গুচ্ছ তৈরি করে, এটা হতে পারে ক্যাটায়ন অথবা অ্যানায়ন। তাহলে তাদের উপরে যে চার্জ থাকবে বা যে আধানটা থাকবে ওই আধান সংখ্যাটাই হয়ে যাবে কি তাদের যোজনী। যোজনী ধনাত্মক বা ঋণাত্মক এরকম চিহ্নযুক্ত হয় না। তাহলে আমরা যদি একটু দেখি যেমন সালফেট, সালফেটের চার্জ কত -2, তার মানে তার যোজনী হচ্ছে, তার যোজনী হচ্ছে 2। এই যে কার্বনেট তার চার্জ হচ্ছে -2, তাই তার যোজনী হচ্ছে 2। বাইকার্বনেট তার চার্জ হচ্ছে -1, অর্থাৎ তার যোজনী হচ্ছে 1। অ্যামোনিয়াম তার চার্জ হচ্ছে প্লাস, এখানে প্লাস মাইনাস সরি প্লাসের পরে 1 2 এরকম কোনো সংখ্যা নেই, না থাকলে আমরা ধরে নেব কত
ওয়ান, তাহলে তার যোজনী ওয়ান। ফসফোনিয়াম, তার হচ্ছে প্লাস অর্থাৎ ওয়ান। তাহলে আমাদের মনে রাখতে হবে কি যৌগমূলক সমূহের আধান সংখ্যাটাই হচ্ছে কি তার যোজনী। তাহলে তোমার যদি যৌগমূলক সমূহের সংকেতগুলো মুখস্থ হয়ে যায় তাহলে আলাদা করে যোজনী কিন্তু মুখস্থ করা লাগতেছে না। তাহলে তোমার সিলেবাসে এই ধাতু, অধাতু এবং এই যৌগমূলক সমূহের যোজনী নিয়ে একটু কথা বলা হয়েছিল, আশা করি বুঝতে পারছো।